2024-এর 5ই অগাস্ট বাংলাদেশের বুকে যে অমানিশা নেমে এসেছিল, সেই অমানিশা 2025-এ এসে গাঢ় থেকে গাঢ়তর হয়েছে আরো। যেই বাংলাদেশের ছবি আমরা বুকে নিয়ে চলি, যেই বাংলাদেশে পাখিটাকে বলে আমাদের ভোর হয়, সেই বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবার জন্যই বোধহয় মোহাম্মদ ইউনূস নামের একটা ইভল লোক বাংলাদেশের ক্ষমতা নিয়েছেন। প্রিয় দর্শক, আমরা খুব অল্প দিনের মধ্যেই ২০২৬ এ যাচ্ছি। নতুন একটা বছরে যাচ্ছি। নতুন একটা বছর সবসময়ই আমাদের সামনে নতুন আশা নিয়ে এসেছে, নতুন আকাঙ্ক্ষা নিয়ে এসেছে, নতুন স্বপ্ন নিয়ে এসেছে। তো ১ম এ আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু একই সাথে নতুন বছরে যাবার আগে আমরা যেন ভুলে না যাই ২০২৫ এ ইউনূসের অপরাধগুলো কী? অনেকগুলো অপরাধ আছে। তিনি যাই করেছেন, তিনি যখন মুখ খুলেছেন, এমন কিছু কথা বলেছেন সেটা অপরাধ। তিনি যখন কোনো কাজ করার চেষ্টা করেছেন, এমন কোনো কাজ করেছেন যেটা অপরাধ। আমি আপনাদের সাথে সেই অপরাধগুলোর কয়েকটা মাত্র জিনিস ভাগ করে নেব। আপনাদেরকে ১ম এ নিয়ে যাই ১৬ই জুলাই গোপালগঞ্জে। সেই ১৬ই জুলাইয়ে গোপালগঞ্জে যে মানবতা বিরোধী অপরাধ ঘটল, সেই মানবতা বিরোধী অপরাধের প্রতিকারে এই ইউনূস সরকার কিছু করা তো দূরের কথা, তিনি মোহাম্মদ ইউনূস নিজে এবং তার উপদেষ্টা মণ্ডলী সক্রিয়ভাবে এই মানবতা বিরোধী অপরাধে অংশগ্রহণ করেছেন। কি করে? সেটা একটু আমরা কথা বলি। যেটা হয়েছে এই ১৬ই জুলাইয়ের মাসখানেক আগে থেকে এনসিপি, যেটা এখন জামাতের বি টিম, যেটা মোহাম্মদ ইউনূসের কিশোর গ্যাং, তারা একটা নির্বাচনী প্রচারাভিযান চালাচ্ছিল জুলাই পদযাত্রা নামে। তারা যখন গোপালগঞ্জে জুলাই পদযাত্রা নিয়ে ঢুকবে, তখনই সেটা তারা নাম বদলে করে ফেলল মার্চ টু গোপালগঞ্জ। আর কোনো জেলায় যাবার আগে তারা সেই জেলা সম্পর্কে এইভাবে ভয়াবহভাবে নেতিবাচক কথা, সেই জেলার মানুষকে নিয়ে, সেই জেলার দর্শনকে নিয়ে তারা এরকম নেতিবাচক কথা বলেনি, যেটা তারা বলা শুরু করল গোপালগঞ্জ নিয়ে। তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধি নাকি তারা ধ্বংস করে ফেলবে, বঙ্গবন্ধুর সমাধি তারা পুড়িয়ে দেবে, গুঁড়িয়ে দিবে, মুজিববাদকে তারা বাংলাদেশ থেকে উচ্ছেদ করে ফেলবে। এরকম বিভিন্ন provocative মন্তব্য তারা একের পর এক করে যেতে লাগলো। এখন দেখুন, আমরা ৩২ নাম্বারকে বাঁচাতে পারিনি। তাই টুঙ্গিপাড়া আমাদের কাছে একদম বুকের ভেতরে লুকিয়ে রাখা একটা সম্পদের মতো। আমাদের একটা জাতীয় চেতনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে এখন টুঙ্গিপাড়া। হ্যাঁ, ধানমন্ডি আছে, আমাদের বুকের গভীরে আছে। ধানমন্ডির একটা ইট, পাথর না থাকলেও সেই ৩২ নাম্বার আমাদের বুকের গভীরে আছে। কিন্তু টুঙ্গিপাড়ারও একটা আলাদা সম্মান, আলাদা মর্যাদা সবসময়ই আমাদের ভেতরে ছিল। এখন এই যে এই হাসনাত, সার্জিস, তাসনিম যারা, এই মানুষগুলো, এই ইভিল মানুষগুলো যখন গোপালগঞ্জে পাড়া দেবার আগেই বারবার এরকম মন্তব্য করছিল, আমাদেরই এত খারাপ লাগছিল, গোপালগঞ্জের মানুষদের কেমন লাগছিল আপনারা একটু ভাবুন। অবশ্যই তাদের মধ্যে ভয় ছিল, শঙ্কা ছিল যে এই মানুষগুলো যদি কোনোভাবে গোপালগঞ্জে আসে এবং কোনোভাবে টুঙ্গিপাড়াকে আক্রমণ করার দুঃসাহস দেখায়, তারা কি বঙ্গবন্ধুর সমাধি রক্ষা করতে পারবে? সেই ভয় থেকেই তারা এই মার্চ টু গোপালগঞ্জের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তারা গোপালগঞ্জে আসার আগেই। ১৬ই জুলাই যেই সময় এনসিপির নেতারা গোপালগঞ্জে সভা করবেন, সেই সভার আগেই গোপালগঞ্জে ৪ জন মানুষ মারা গেছেন। পরে আরেকজন হাসপাতালে মারা যান। আমরা দেখেছি যে আমাদের সেনাবাহিনী, যারা আসলে এখন পাকিস্তানের প্রেতাত্মা হয়ে গেছে, তারা কিভাবে ক্যামেরার সামনে অবলীলায় বলছে, সাধারণ মানুষকে গুলি করার আগে বলছে, "শুট কর, শুট কর, আবার শুট কর।" এরকম সময়ে যখন সেনাবাহিনী গোপালগঞ্জের মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে, যখন এই এনসিপির নেতারা যা ইচ্ছা বলে গোপালগঞ্জের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন, তখন আমাদের সরকার কি করছিল? সেই সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি নাকি একজন ক্রীড়া উপদেষ্টা। কিন্তু যেখানে অর্থ আছে, সেখানে তার ক্রীড়া উপদেষ্টার হাত চলে যায়। যেখানে মুজিববাদ বা বঙ্গবন্ধু আছে, সেখানে তিনি তার উপদেষ্টার ক্ষমতা নিয়ে হাজির হয়ে যান। আমরা সেইদিনও দেখলাম তিনি একটা বড় স্ক্রিনের সামনে বসে তিনি একদম খোলাখুলি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন,
এটা করা হোক, ওটা করা হোক। গোপালগঞ্জের মানুষকে আমরা দেখে নিব সেখানে মুজিববাদ কি করে থাকে। এরকম অবস্থায় গোপালগঞ্জের মানুষের প্রবল প্রতিবাদের মুখে তারা কোনোভাবে এনসিপির নেতারা কোনোভাবে জনসভা শেষ করে তারা এপিসি ট্যাঙ্কে করে পালিয়ে যেতে বাধ্য হন। প্রিয় দর্শক, আমরা আমাদের টুঙ্গিপাড়াকে বাঁচিয়ে রাখতে পেরেছি। গোপালগঞ্জের মানুষ নিজে গুলি খেয়ে, নিজে মরে গিয়ে একদম গণগ্রেফতারের শিকার হয়ে আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন, তখন সেখানে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে পুরো আলাদা, পুরো বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। এমনও হয়েছে যে স্বামী আওয়ামী লীগ করেন, স্বামী পালিয়ে গেছেন, তারা ধরে নিয়ে গেছে স্ত্রীকে। একজন সাধারণ মানুষ, একদম যার সাথে হয়তো রাজনীতির তেমন কোনো সম্পর্ক নেই, তাকেও শুধুমাত্র গোপালগঞ্জবাসী হবার অপরাধে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে গুলি করা হয়েছে, এমনকি তাদের লাশ ময়নাতদন্ত পর্যন্ত করতে দেয়া হয়নি। প্রিয় দর্শক, একদিন আমরা এইসব এনসিপির কীটপতঙ্গের হাত থেকে মুক্তি পাবো। একদিন ইউনূস নামের যে বিষধর সাপ আমাদের ওপরে, বাংলাদেশের ওপরে ছোবল ফেলছে, আমরা একদিন ইউনূসের হাত থেকে মুক্তি পাবো। কিন্তু আমরা যেন গোপালগঞ্জে মোহাম্মদ ইউনূস যে মানবতা বিরোধী অপরাধ করেছেন সেটা ভুলে না যাই। আমরা যেন এটা ভুলে না যাই যে কি করে গোপালগঞ্জবাসী নিজেরা মরে গিয়ে, নিজেরা প্রাণ দিয়ে, নিজেরা সমস্ত অন্যায়, অত্যাচার, যন্ত্রণা সহ্য করে নিয়ে টুঙ্গিপাড়াকে বাঁচিয়ে দিয়ে গেছে। তারপর ১ মাস পর ২১শে আগস্ট। ওইদিন যেটা হলো, মাইলস্টোন স্কুলে একজন অদক্ষ বৈমানিক তার বিমান নিয়ে আম সেখানে তিনি ল্যান্ড করলেন এবং এর ফলশ্রুতিতে ২৭ টা বাচ্চা, সরকারি হিসাবেই ২৭ টা শিশুর প্রাণহানি ঘটল। এই প্রাণহানি ঘটার পরে আমরা কিছু অবাক করা দৃশ্য দেখলাম। যেই সেনাবাহিনী গোপালগঞ্জে মানুষের বুকে গুলি করতে তাদের বাধেনি, সেই সেনাবাহিনী এবং তাদের যে বিমান বাহিনী বা অন্যান্য অংশ আছে, তারা যে এতগুলো বাচ্চার লাশকেও তারা তাদের কোনোভাবে বাচ্চাদের লাশকে গুরুত্ব না দিয়ে তাদের সদস্যদেরকে বাঁচাবার চেষ্টা করবে, এটা তো জানা কথাই। তারা যেটা করল, তারা ঘোষণা করে দিল যে বিমানে নাকি যান্ত্রিক ত্রুটি ছিল, এইজন্য এই দুর্ঘটনা ঘটেছে। বিমান দুর্ঘটনা ঘটার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই জিনিসটা আসলে কি করে জানা যায় যে বিমানে যান্ত্রিক ত্রুটি ছিল? তারা এই কাজটা করেছে তাদের বৈমানিক তৌকিরকে বাঁচানোর জন্য। আমরা দেখলাম যে এতগুলো বাচ্চার লাশ যখন বাবা-মায়ের চোখের সামনে, বাবা-মায়ের ক্রন্দনে ভারী হয়ে যাচ্ছে পৃথিবীর আকাশ-বাতাস, তখন আমরা দেখলাম সেই বৈমানিক তৌকিরকে বীরোচিতভাবে বিদায় দেয়া হচ্ছে। এবং সেই বীরোচিত বিদায়ে উপস্থিত আছেন এই ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এখন প্রিয় দর্শক, আপনারা একটু ভেবে দেখুন তো, যখন বাস অ্যাক্সিডেন্ট হয়, ট্রাক অ্যাক্সিডেন্ট হয়, সেখানে লজ্জিত না হয়ে কি সরকারের কর্মকর্তা কর্মচারীরা সেখানে সেই শেষকৃত্যতে চলে যান? যান না। কিন্তু এই সরকার যেহেতু এই ২৭ টা বাচ্চার মৃত্যু তাদের জন্য কোনো অর্থ বহন করে না, তাই তারা এই কাজটাও করতে পারে। তারপরে যেটা হলো, মোহাম্মদ ইউনূস আসলে একজন অর্থলোভী শাইলক মাত্র। তিনি বাংলাদেশের সরকারে এসেছেনই কোনো না কোনোভাবে তার আখের গোছানোর জন্য। অবশ্যই তিনি এই সুযোগে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলেন এবং সেই পোস্টে তিনি বলা শুরু করলেন যে এই শিশুগুলোর জন্য তিনি অর্থ উত্তোলন করছেন। ব্যাপারটা হচ্ছে কি, এই যে মোহাম্মদ ইউনূস এবং এই সরকার অনেক, অনেক টাকা তারা বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে তারা বিভিন্নভাবে উত্তোলন করেছে সাধারণ মানুষদের কাছ থেকে। আমরা এখন পর্যন্ত সেই অর্থের কোনো হিসাব জানি না। এরকম শিশুদের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কোনো বাবা-মা কি একবারও বলেছেন যে, "তোমরা আমাদেরকে টাকা দাও, তোমরা আমাদেরকে শিশুদেরকে টাকা দাও?" একবারও বলেননি। কিন্তু মোহাম্মদ ইউনূসের কাছে শিশুর মৃত্যুটাও হলো একটা ব্যবসা। এবং সেই ব্যবসাটা এতই ক্লান্তিকর, এতই দুঃখজনক ছিল যে প্রবল ইউনূস প্রেমীও সেই সময় থতমত খেয়ে গেছিলেন যে মোহাম্মদ ইউনূস এটা কি করছেন? এবং সেটারই প্রবল প্রতিবাদের মুখে পরে তিনি এই ফেসবুক পোস্টটা মুছে দিতে বাধ্য হন।
তারপর যেটা মোহাম্মদ ইউনূস করলেন, তিনি পরের দিন তিনি বাংলাদেশে জাতীয় শোক দিবস ঘোষণা করলেন এবং সেই জাতীয় শোক দিবসে অন্যান্য যারা রাজনৈতিক নেতারা আছেন এবং উপদেষ্টারা আছেন, তারা গেলেন মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে। আমরা দেখলাম তারা একটা টেবিলে বসে আছেন, তাদের তাদের সামনে অরেঞ্জ জুস এবং সেই অরেঞ্জ জুস সামনে নিয়ে তারা প্রাণ খুলে হাসছেন। প্রিয় দর্শক, আপনারা যদি একটু মনে করতে পারেন, সেই সময় সেই আগুনে পুড়ে যাওয়া বাচ্চাগুলো তারা হাসপাতালে পানি, পানি করে চিৎকার করছিল। কিন্তু তাদের শারীরিক অবস্থা এমন ছিল যে ওই সময় বাচ্চাদেরকে তাদের চাহিদা অনুযায়ী পানি দেওয়া সম্ভব হচ্ছিল না। কিন্তু মোহাম্মদ ইউনূসের কাছে এই শিশুগুলো তো ব্যবসার উপকরণ ছাড়া, তার নিজস্ব আ বিজ্ঞাপন ছাড়া কিছু নয়। তাই বাচ্চাদের লাশের সামনে দাঁড়িয়েও তিনি হাসতে পারেন। বাচ্চাদের লাশের সামনে বসেও তিনি অরেঞ্জ জুস খেতে পারেন। তারপরে আমরা দেখেছি সরকার খুব হম্বিতম্বি করেছিল, বলেছিল যে না, এই মাইলস্টোনে আক্রান্ত প্রতিটা শিশুকে সরকার সাহায্য করবে। হাসপাতাল থেকে যেন তাদেরকে পর্যাপ্ত সুবিধা দিয়ে চিকিৎসা করা হয়। প্রিয় দর্শক, আমরা পরে জানতে পেরেছি এই কথা ছিল সম্পূর্ণ লিপ সার্ভিস। কারণ প্রতিটা হাসপাতাল বলেছে সরকার থেকে তারা কোন রকম সাহায্য পায়নি। তারা হাসপাতালে যে নিজস্ব ফান্ড ছিল বা সাধারণ মানুষ, সাধারণ অভিভাবকেরা তারা যতটা পেরেছেন, তারা সবাই মিলে বাচ্চাদের এই চিকিৎসা করেছেন। তার মানে কি হলো দেখুন তো? তার মানে এই যে মাইলস্টোনে এতগুলো শিশু মারা গেল, এই শিশু মারা যাবার জন্যে মোহাম্মদ ইউনূসের কোনো ভাবান্তর হয়নি। আবারও বলছি, একটা সময় এই মোহাম্মদ ইউনূস নামের অর্থগৃথু শাইলকের হাত থেকে আমরা মুক্তি পাবো। তখনও যেন আপনারা মোহাম্মদ ইউনূসের এই অপরাধকে ভুলে যাবেন না। তখনও যেন আপনারা মনে রাখবেন শিশুর পুড়ে যাওয়া লাশকে সামনে রেখে কি করে নিজের বিজ্ঞাপন করা যায়। তারপরে আরেকটু আসি, আমরা দেখেছি যে এইমাত্র কদিন আগে কি করে ছায়ানটে হামলা করা হয়েছে, কি করে উদীচী এবং অন্যান্য প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। এই যে হামলা, এই হামলা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০২৪ সাল থেকে ২০২৫ এও অনেকবার বাংলার সংস্কৃতিতে আঘাত এসেছে। সবচেয়ে বেশি যেই কয়টা জায়গায় আঘাত এসেছে তাদের একটা হলো আমাদের মাজার, আমাদের বাউল এবং সুফি সম্প্রদায়ের উপর। জানুয়ারিতে বাংলাদেশ বিশ্ব সুফি সংস্থা বলে একটা সংস্থা, তারা দাবি করে যে ২০২৪ এ বাংলাদেশে ৮০ টির ওপর মাজারে হামলা হয়েছে। সরকার এসে বলে ৮০ টি না, হামলা হয়েছে ৪০ টির ওপর। তারপরেও এই যে মাজারে হামলা, বিভিন্ন রকম সুফিদের ওপরে হামলা, এটা কোনোভাবেই থেমে থাকেনি। আপনাদেরকে মাত্র কয়েকটা উদাহরণ দেই। এই যে বিভিন্ন মাজারে হামলা হয়েছে, সে হামলাগুলো কিন্তু শুধুমাত্র ঢাকায় সীমাবদ্ধ না। পুরো বছরটা জুড়ে আমরা দেখেছি সিলেটে হামলা হয়েছে, কুষ্টিয়াতে হামলা হয়েছে, ময়মনসিংহে হামলা হয়েছে। পুরো বাংলাদেশ জুড়ে বিভিন্ন মাজারে বিভিন্ন সুফি সম্প্রদায়ের উপর একটা ত্রাসের রাজত্ব নেমে এসেছে। জানুয়ারিতে আমরা দেখেছি যে ফতুল্লাতে বাউল শিল্পী দেওয়ান রাসেলের বাসায় তিনি প্রায় প্রতি সন্ধ্যাতেই তারা সুফি গানের আসর বসাতেন, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বসতেন, বিভিন্ন সুফি মনস্ক মানুষ, বিভিন্ন বাউলেরা মিলে তারা একসাথে গান বাজনা করত। সেখানে জানুয়ারিতে স্থানীয় থানা থেকে লোক আসে এবং তারা সমস্ত বাদ্যযন্ত্র তুলে নিয়ে যায় এই বলে যে গানের কারণে নাকি স্থানীয়ভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। তারপরে তারা অনেক কাকুতি মিনতি করে তাদের বাদ্যযন্ত্রগুলো ফেরত পান। আমরা সেপ্টেম্বরে দেখেছি, সেপ্টেম্বরের শুরুতে রাজবাড়ীতে নুরুল হক বা নুরা পাগলার কবরকে কেন্দ্র করে কি ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটেছে সেখানে। আমরা দেখেছি তৌহিদি জনতার নাম করে যারা ইসলামিক জঙ্গি গোষ্ঠী আছে, জামাতে ইসলামী, হেফাজতে ইসলামী এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠী, তারা সাধারণ জনতা, তৌহিদি জনতার নাম করে গিয়ে নুরা পাগলার মাজারে হামলা করেছে, মাজারে ভাঙচুর করেছে এবং সেটা করেও তারা ক্ষান্ত হয়নি।
তারা নুরা পাগলার লাশ কবর থেকে উত্তোলন করে সে লাশটা পর্যন্ত পুড়িয়ে ফেলেছে। কেন তারা এই কাজটা করল? কারণ তারা জানে যে এই যে মাজার, এই যে সুফি সম্প্রদায়, মাজার সম্প্রদায়, সুফি, তারা একদম মুক্তিযুদ্ধের সময়ও তারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে। তারা এখন পর্যন্ত যে ইসলামের জঙ্গিবাদ রূপটা আছে, সেই জঙ্গিবাদের রূপের বিপক্ষে দাঁড়িয়ে তারা সবার কথা বলে যায়। তারা অসাম্প্রদায়িকতার কথা বলে যায়। তারা ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাইকে তাদের মধ্যে আপন করে নেয়। এবং বাংলা সংস্কৃতির এই উদার মনস্ক ধারাটাকে এই জঙ্গি গোষ্ঠী চায় না বলে তারা নোরা পাগলার মাজারে হামলা করে। এবং আমরা এও দেখেছি এই ২৫শে ডিসেম্বর দুদিন আগে ময়মনসিংহের ট্যাঙ্গাপাড়া গ্রামে শাহজাহান উদ্দিন আউলিয়ার মাজারেও তারা হামলা করে। এই মাজারটা কয়েক শত বছরের পুরানো। শুক্রবারে যখন তারা নামাজ পড়তে যান, নামাজ পড়তে গিয়ে দেখেন যে শুধুমাত্র এই মাজার ভাঙচুর করা হয়েছে তা না, এই মাজারে গোবর এবং মানুষের মলমূত্র ছড়িয়ে রাখা হয়েছে। এই হলো মাজার এবং সুফিদের প্রতি এই সরকারের যারা প্রধান অংশীদার, এই জঙ্গি দলগুলোর মনোভাব। সরকার কি এর বিপরীতে কিছু করেছে? কিচ্ছু করেনি। আবারও প্রিয় দর্শক, এই ইউনূসের হাত থেকে একদিন না একদিন আমরা মুক্তি পাবো। কিন্তু আপনারা তখনও ইউনূস বাংলার সংস্কৃতির যে এত বড় ক্ষতি করলো, বাংলাদেশের ইসলামকে ইউনূস যে এভাবে কলঙ্কিত করলো, আপনারা যেন তার এই অপরাধ ভুলে যাবেন না। তারপরে হিন্দু সম্প্রদায়ের ওপর, বাংলাদেশের সব সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরেই এই সরকার রীতিমতো হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে। আমরা দেখেছি এই সরকারের প্রত্যক্ষ প্ররোচনায় কি করে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা এবং কাদিয়ানীদের সমস্ত নাগরিকত্বের সুযোগ সুবিধা ছিনিয়ে নেয়ার প্রচেষ্টা আমরা দেখেছি। একই সাথে দেখেছি হিন্দু সম্প্রদায়ের প্রতি তাদের কিরকম একটা বিমাতা সুলভ মনোভাব। আমরা এই কদিন আগেই সম্ভবত ২২শে ডিসেম্বর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা একটি আম স্টেটমেন্ট দিয়েছে এবং সেই স্টেটমেন্টে তারা বলেছে শুধুমাত্র এই বছরই সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে অন্তত ৫০০ টি এবং অন্তত ৫০ জন মানুষ মারা গেছে সাম্প্রদায়িক হামলায়। আমরা তো এই যে কদিন আগে দীপুচন্দ্র দাস বলে একজন সনাতন ধর্মাবলম্বীকে ধর্ম অবমাননার অভিযোগে শুধুমাত্র পুড়িয়ে তারা ক্ষান্ত হয়নি, তাকে কি করে মারার পরে তাকে লাশকে বা জীবন্ত অবস্থাতেই পোড়ানো হয়েছে, এটা আমরা কদিন আগেই দেখেছি। আপনাদের যদি আরেকটু আগে নিয়ে যাই আমরা, আম এই ২০২৫-এর ২৬ এবং ২৭শে জুলাই রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বালাপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়, ভাঙচুর হয়, লুটপাট হয়, অগ্নিসংযোগ হয়, নির্যাতন হয়। কারণ তারা দাবি করেছে গঙ্গাচূড়াতেও কোনোভাবে ধর্ম অবমাননা করা হয়েছিল। এই অভিযোগ করে তারা সেখানে একটা নারকীয় তাণ্ডব চালায়। সেই ঘরের প্রতিটি নারী পুরুষ তারা ঘর খালি রেখে যেতে বাধ্য হয়। খালি ঘরেও তারা নারকীয় যজ্ঞ চালাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনি। এটা ছাড়াও আমরা দেখেছি আরো বিভিন্ন জায়গায়, আপনারা যদি মনে করতে পারেন একজন নাপিত পরেশ শীল, সেই নাপিত পরেশ শীল একজনের চুল কেটেছিলেন যেজন্য তাকে ৳১০ দেওয়ার কথা ছিল। সে ৳১০ বাঁচানোর জন্য সেই পরেশ শীল এবং পরেশ শীলের ছেলের নামে ধর্ম অবমাননার অভিযোগ তুলে কি করে তাকে মারধর করে পুলিশ পরেশ শীল এবং তার ছেলেকেই গ্রেফতার করে নিয়ে গেল। আপনারা যদি মনে করতে পারেন মুরাদনগরের সেই সনাতন ধর্মাবলম্বী নারীটির কথা, যে নারীটিকে গ্যাং রেপ করেছে স্থানীয় কিছু ক্ষমতাধর লোক। আপনাদেরকে আমি আরেকটু মনে করিয়ে দিতে চাই, এই পুরো ২০২৫ জুড়ে, যেটা ২০২৪ এই শুরু হয়েছে, এই পুরো ২০২৫ জুড়েই টিএমভি হ্যাশট্যাগ দিয়ে টিএমটি হ্যাশট্যাগ দিয়ে টোটাল মালাউন ডেথ হ্যাশট্যাগ দিয়ে কি করে একের পর এক হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চলেছে। আমরা দেখতে পেয়েছি
যে হিন্দু সম্প্রদায় তারা কোনোভাবে তারা তাদের চাকরি টিকিয়ে রাখতে পারছেন না। আ পুলিশে তাদের একদম প্রশিক্ষণের শেষ পর্যায়ে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী হবার অপরাধে তারা তাদের চাকরি হারিয়েছেন। আমরা দেখেছি শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী বলে এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরও প্রমোশন হচ্ছে না। এভাবে তারা আসলে হিন্দুদের ওপর এই সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় এই সরকার বাংলাদেশের হিন্দুদের ওপর গণহত্যা চালাচ্ছে। কেন আমি একে গণহত্যা বলছি? কেন আমি বলছি যে মোহাম্মদ ইউনূসের সরকার এই সরকারের উপর গণহত্যা চালাচ্ছে? কারণ রীতিমতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মোহাম্মদ ইউনূসকে যখন প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের হিন্দুদের ওপর এটা কি হচ্ছে? তিনি বলেছেন যে তারা এটা হিন্দু বলে না, তারা নাকি আওয়ামী লীগ সমর্থন করত বলে তাদের ওপর এই হামলা হচ্ছে, তাদের উপরে নির্যাতন হচ্ছে। তাকে কেউ আসলে প্রশ্ন করেনি যে আওয়ামী লীগ বলেই কারো ওপর এরকম নির্যাতন করা বৈধ হয়ে যায় কিনা। তো এই প্রশ্নটা যদি নাও করা হয় তার মানে হলো মোহাম্মদ ইউনূস একদম শুরু থেকেই হিন্দু নির্যাতনের পুরো বিষয়টি অস্বীকার করে আসছেন। তিনি যে শুধু সেটা অস্বীকার করেছেন তাও না। তিনি আরেকটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন যে হিন্দুরা কেন নিজেদেরকে হিন্দু ভাবে? কেন তারা বাংলাদেশের নাগরিকদের নাগরিক ভাবে না? প্রিয় দর্শক, এই একই কাজ তাদেরকে তাদের ধর্ম পরিচয় না দিতে প্ররোচিত করা, ধর্ম পরিচয় না দিতে কোনো না কোনোভাবে তাদেরকে রীতিমতো আদেশ দেয়া, এই কাজটা ইউনূসের আগে আরেকজন শাসক করেছিলেন, তার নাম হলো হিটলার। হিটলার তিনি ২য় বিশ্বযুদ্ধের আগে তিনি ইহুদিদেরকে বাধ্য করেছিলেন তারা যাতে তাদের ইহুদি পরিচয় নিয়ে গর্ববোধ না করে সেরকম একটা পরিবেশ তৈরি করতে। মোহাম্মদ ইউনূস হিন্দুদের ওপর গণহত্যা আটকানো তো দূরের কথা, এইসব কথা এবং কাজ দিয়ে এই হিন্দু গণহত্যায় রীতিমতো তিনি প্ররোচনা দিয়ে যাচ্ছেন। আবারও প্রিয় দর্শক, একটা সময় এই প্রতিটা হিন্দু গণহত্যার বিচার হবেই হবে। আমরা বাংলাদেশের মানুষ কখনো এই অবিচারকে এভাবে হতে যেতে দেখব না। কিন্তু তখনও আপনারা মোহাম্মদ ইউনূসের এই অপরাধটা যেন ভুলে যাবেন না। তখনও মোহাম্মদ ইউনূসের এই অপরাধ আপনারা ক্ষমা করবেন না। ২০২৫ এ মোহাম্মদ ইউনূসের অনেক কাজ করেছেন। একের পর এক আওয়ামী লীগের নেতা কর্মী তারা জেলের ভেতরে মারা গেছেন, জেলের ভেতরে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে জেলের বাইরে। আওয়ামী লীগের নেতা কর্মীকে না পেয়ে খুন করে গেছে নামাজ পড়ুয়া তাদের মাকে। সেই হত্যাকারীদের কোনো বিচার হয়নি। বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, সেই জঙ্গিদের কোনো বিচার হয়নি। প্রিয় দর্শক, ২০২৫ শেষ হয়ে যাবে। আপনারা যেন মোহাম্মদ ইউনূসের এই অপরাধগুলো ভুলে যাবেন না। আপনাদেরকে আবারও ২০২৪ এর জন্য অনেক, অনেক শুভ নববর্ষ থাকলো। আবারও আমরা যেন ২০২৬ এ ঢোকার আগে এই হতভাগ্য ২০২৫ এ মোহাম্মদ ইউনূসের ভিকটিমদেরকে আমাদের স্মরণে রাখি, আমাদের মননে রাখি এবং যতদিন লাগুক না কেন আমরা যেন এই অন্যায়গুলোর বিচার একদিন করি। জয় বাংলা।